লিফটের ভেতরে নিজের ফিয়ন্সিকে একটা মেয়ের সাথে এত ক্লোজ ভাবে দেখে আমার পুরো দুনিয়া যেন ঘুরতে লাগলো। নিজের চোখকে কি করে অবিশ্বাস করা যায়? আমি ঠিক কি করব বা বলবো বুঝে উঠতে পারছিলাম না। নিজের অজান্তেই আমি চিৎকার করে উঠলাম। আমার চিৎকারে মাসফি আর ওর সাথে থাকা মেয়েটা একে অপরকে ছেড়ে দিয়ে অবাক চোখে আমার দিকে তাকালো। আমি নিকাব পরে থাকায় মাসফি প্রথমে চিনতে না পারলেও আমার চোখ দেখে চিনে যায় যে এটা আমি আর কোনো কিছু না বলেই লিফটের দরজা খুলে বাইরে বেরিয়ে আসি। আমি এখন কোথায় যাব ভাবতে ভাবতেই হঠাৎ পেছন থেকে মাসফি আমার হাত ধরে ফেলে। আমি নিজের হাত ওর থেকে ঝাড়া মেরে সরিয়ে নিয়ে বলি, খবরদার, ওই নোংরা হাত দিয়ে আপনি আমাকে স্পর্শ করবেন না। মাসফি অবাক হয়ে বলে, তুমি এসব কি বলছো মেহেক? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কান্নারত অবস্থাতেই বললাম, কিচ্ছু বুঝতে পারছেন না তাই না? নিজেকে ধোয়া তুলসী পাতা মনে করেন আপনি? মেহেক প্লিজ চুপ করো। তুমি কি বলছো তা হয়তো নিজেও জানো না। হ্যাঁ সত্যি, আমি কিছুই জানি না। আপনি কেন আমার জীবন নিয়ে খেললেন সত্যি আমি জানি না। আমি তোমার জীবন নিয়ে খেলেছি? এটা তুমি কিভাবে বলতে পারো? হ্যাঁ, আপনি আমার জীবন নিয়ে খেলেছেন। আমার জীবনটাকে শেষ করে দিয়েছেন আপনি। আরে বাবা, তুমি কেন এমন করছো সেটা তো বলো আমাকে। সবকিছু বলবো, তবে এখানে নয়, দুই পরিবারের সামনে। পরিবার? এখানে পরিবার আসলো কোথা থেকে? কেন? পারিবারিক ভাবেই তো আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, তাই এই এঙ্গেজমেন্টটা ভাঙার জন্য তো দুই পরিবারকেই লাগবে, তাই না? মেহেক! আর কিছু বলার আগেই আমার গাল লাল করে 5 আঙ্গুলের ছাপ বসিয়ে দিল মাসফি। আমি হতবাক চাহনি নিয়ে মাসফির দিকে তাকালাম। মাসফি চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে। আমার দিকে তাকিয়ে মাসফি কোনো কিছু না বলে টানতে টানতে গাড়িতে এনে বসিয়ে দিল। চারপাশের মানুষজনের অবাক চাহনি দেখে আমি অস্বস্তিতে পড়ে গেলাম। মাসফি কোনো দিকে না তাকিয়ে ফুল স্পিডে গাড়ি চালাতে লাগলো। ভয়ে আমার হাত পা কাঁপছে। এত স্পিডে গাড়ি চালালেও নিজেও মরবে আর আমাকেও মারবে। এদিকে থাপ্পড় খাওয়ার পর ভয়ে আর কিছু বলতেও পারছি না আমি। প্রায় 20 মিনিট পর গাড়ি এসে থামলো আমাদের বন্ধু মহলের আড্ডা দেওয়ার জায়গায়। ওখানে সবাই দাঁড়িয়ে আছে। মাসফি ইশারায় সবাইকে গাড়িতে এসে বসতে বলল। ওরাও চুপচাপ এসে বসে পড়ল। চারদিকে পিন পতন নীরবতা। এ যেন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস। নীরবতা কাটিয়ে মিহি বলে উঠল, মাসফি, আমরা কোথায় যাচ্ছি? এত জরুরি তলব কেন? মাসফি এখনো চুপচাপ ড্রাইভ করছে। সবাই একের পর এক প্রশ্ন করলেও মাসফি কোনো উত্তর না দিয়ে গাড়ি চালিয়ে একটা জায়গায় এসে থামলো। তারপর আবারও আমাকে টেনে নামিয়ে সোজা একটা বিল্ডিং এর সামনে এসে দাঁড়ালো। আমি সাইনবোর্ডের দিকে তাকিয়ে হা হয়ে গেলাম, কারণ সাইনবোর্ডের উপরে বড় বড় অক্ষরে লেখা কাজী অফিস। আমার পাশাপাশি বাকি সবাইও অবাক হয়ে মাসফির দিকে তাকিয়ে আছে। সেদিকে ওর কোনো হেলদোল নেই। ও সোজা কাজী সাহেবের সামনে গিয়ে বলল, আমরা দুজন আজ এখনই বিয়ে করতে চাই। আমি এতটাই শকের মধ্যে আছি যে কথা বলারও সাহস হারিয়ে ফেলেছি। কি থেকে কি হয়ে গেল এসব? আমার ভাবনার মাঝেই মাসফি একটা কাগজ এগিয়ে দিয়ে বলল, সিগনেচার করো। একদম না, আমি সিগনেচার করব না। সিগনেচার করো বলছি। না, আমি মরে গেলেও সিগনেচার করব না। মাসফি আমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, হয় তুমি সিগনেচার করবে, আর না হলে তোমার সব সার্টিফিকেট আমি নষ্ট করে ফেলবো। তোমার স্বপ্ন একজন সিআইডি অফিসার হওয়া আর হবে না। এখন চয়েস ইজ ইয়োর্স। মাসফির কথা শুনে আমার শরীর চমকে উঠল। এই ছেলেটা খারাপ আমি জানতাম, কিন্তু এত খারাপ সেটা জানতাম না। আমি আমার স্বপ্ন পূরণ করার জন্য সব কিছু করতে পারি, কিন্তু এমন কিছু নিয়ে যে মাসফি আমাকে ব্ল্যাকমেল করবে এটা আমার কল্পনার বাইরে ছিল। কি হলো, সিগনেচার করবে না? বলেই বাঁকা হাসি দিয়ে অন্যদিকে তাকালো মাসফি। আমিও রাগে দুঃখে কাঁদতে কাঁদতে সিগনেচার করে দিলাম। এই তো গুড গার্ল, মিস সরি মিসেস চৌধুরী। আমি শুধু ওর দিকে রাগী চোখে তাকালাম। এছাড়া আর কি বা করার আছে আমার? ইচ্ছে করছে এই ভাল্লুকটাকে তুলে আছাড় মারতে, কিন্তু আমার মতো শুটকি মাছ কি আর ভাল্লুককে তুলে আছাড় মারতে পারবে? এই ভেবেই আমার কান্না আরো দ্বিগুণ বেড়ে গেল। মাসফি আবারও আমাকে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। তারপর বাকি সবাই বলল, তোদেরকে এখানে সাক্ষী হওয়ার জন্য ডেকেছিলাম। আমাদের বিয়ে তো হয়ে গেল, এখন তোরা যা। যাবো মানে? তুই এসব কি করলি? সব মাথার উপর দিয়ে গেল আমাদের। সানভীর কথায় বাকি সবাই তাল মিলিয়ে তুলি বলল, তোদের তো আর 2 মাস পরেই বিয়ে হয়ে যেত, তাহলে এইভাবে বিয়ে করার কি দরকার ছিল?
আমার ইচ্ছা হয়েছে তাই এইভাবে বিয়ে করেছি। এখন তোরা যা তো, বাকি কথা পরে বলবো। আর কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে আমাকে গাড়িতে বসিয়ে আবার ড্রাইভ করতে লাগলো। আমার হাত রীতিমতো ব্যথা করছে। সাত সকালে আমার হাত টানতে টানতে শাকচুন্নিদের মতো লম্বা করে ফেলেছে শালা ভাল্লুক। আমাকে মনে মনে বকা দেওয়া শেষ। মাসফির কথা শুনে আমি বিরক্ত হলাম প্রচুর, কারণ এই ছেলের অত্যাচারে আমি মনে মনে কোনো কথা বলেও শান্তি পাই না। কিভাবে যেন আমার মনের কথাও বুঝে যায়। নামো। নামবো কেন? তো কি এখানে বসে থাকতে চাও সারাদিন? মাসফির কথায় আমি চারদিকে তাকিয়ে দেখলাম এটা মাসফিদের একটা ফার্ম হাউস। এখানে এর আগেও কয়েকবার বন্ধুরা সবাই মিলে আসা হয়েছে পার্টি করার জন্য। আমি গাড়ি থেকে নেমে ধীরে ধীরে ভেতরে যেতে লাগলাম। তখনই মাসফি আমাকে, আরে কি করছো মাসফি, আমাকে নিচে নামাও, নামাও বলছি। একদম চুপ করে থাকো, একটাও কথা বলবে না তুমি, বুঝেছো? কথা বলবো না মানে? তুমি আমাকে কোলে তুলে নিলে কেন? আমার কি পা নাই? আমি তো হেঁটেই যাচ্ছিলাম। আমার বউকে আমি যখন ইচ্ছা তখন কোলে নিব, তাতে তোমার কি? হ্যাঁ, আমার কথা শেষ করার আগেই মাসফি আমাকে কোল থেকে নামিয়ে দিল। আমি রুমের ভেতরে ডেকোরেশন দেখে অবাক হয়ে মাসফির দিকে তাকালাম। মাসফি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, হোয়াট? এসব কি? এই রুম এমন ফুল আর ক্যান্ডেল লাইট দিয়ে সাজানো কেন? কেন তুমি জানো না আমরা বিয়ে যখন করেছি তখন তো বাসরও করতে হবে, তাই না? এনাফ ইজ এনাফ মাসফি। সকাল থেকে তোমার অনেক বাড়াবাড়ি সহ্য করেছি, কিন্তু আর না, বুঝেছো? কি এমন বাড়াবাড়ি করলাম বলো তো? এখনো তো কিছুই শুরু করলাম। এই বলেই বাঁকা হেসে মাসফি আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পেছালাম না, কারণ পেছানোর মতো কোনো জায়গা নেই, তাই শক্ত হয়ে দাঁড়িয়ে রইলাম। মাসফি আমার কাছে এসে আচমকাই ঘাড়ে একটা বাইট দিল। আমি ব্যথায় চিৎকার করতে গেলেই ও আমার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। আমি এক মুহূর্তের জন্য যেন ফ্রিজ হয়ে গেলাম। কিছুক্ষণ পর ও আমাকে ছেড়ে দিলে আমার কি হলো জানি না, মাথা ঘুরিয়ে নিচে পড়ে গেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। ধীরে ধীরে চোখ খুলে আমি চারদিকে তাকালাম। চোখ খুলেই আমি নিজেকে বিছানার উপরে আবিষ্কার করলাম। পাশেই মাসফি বেশ গম্ভীর হয়ে বসে আছে, আর আমার সামনাসামনি বসে আছে মিসেস হৃদি রহমান। হৃদি আপু আমাদের পারিবারিক ডাক্তার। আমাদের পরিবারের মেয়েদের যে কোনো কিছু হলেই হৃদি আপু চলে আসেন। মাসফিও খুব ভালো করেই হৃদি আপুকে চেনেন, কারণ আমি নিজেই বেশ কয়েকবার হৃদি আপুর চেম্বারে মাসফিকে নিয়ে গিয়েছিলাম। তাই হয়তো আজও মাসফি হৃদি আপুকে ডেকেছে। মাসফি, তোমরা যেভাবে হুট করে বিয়ে করবে সেটা কিন্তু আমরা কেউই ভাবিনি। তোমাদের তো পারিবারিকভাবে সব ঠিক করা ছিল, তাহলে হঠাৎ এই সিদ্ধান্ত কেন? আসলে আপু আমার কি হয়েছিল জানি না, কিন্তু মেহেককে আমার আজকে বিয়ে করতে ইচ্ছে হয়েছে, তাই করেছি। তবে আমি ওকে আনুষ্ঠানিকভাবেই তুলে আনবো। আচ্ছা আচ্ছা, যাই হোক, এখন আমি যেটা বলি সেটা শোনো। জি আপু বলুন। মেহেকের জন্য আমি কিছু মেডিসিন লিখে দিয়েছি, আপাতত সেগুলো নিয়ে এসে খাবো। আর ওর কিছু টেস্ট করতে হবে, সেগুলো যত দ্রুত সম্ভব করতে হবে। আমি মাসফির দিকে তাকিয়ে দেখলাম ও বেশ চিন্তিত হৃদি আপুর কথা শুনে। কেন আপু, মেহেকের কি এমন হয়েছে? দেখো, এখন আমি শিওর হয়ে কিছু বলতে পারবো না। আগে টেস্ট করো, তারপর রিপোর্ট দেখে আমি তোমাকে বলতে পারবো যে মেহেরের এক্সাক্ট কি হয়েছে। তবে হ্যাঁ, আমি এতটুকু বলতে পারি যে আপাতত তুমি আর মেহেক ফিজিক্যাল ইনভলভ হবে না। এতে করে মেহেরের মারাত্মক ক্ষতি হতে পারে। এখন আমি আসছি, আগামীকাল বিকালে 5টার সময় রিপোর্ট নিয়ে আমার চেম্বারে এসো। এটা বলেই হৃদি আপু চলে গেলেন, আর মাসফি মেডিসিনগুলো আনতে গেল। আমি নিজেও চিন্তাতে পড়লাম। হ্যাঁ, আমি এখনই মাসফির সাথে ফিজিক্যাল অ্যাটাচড হতে চাই না, কিন্তু আমার কি এমন হয়েছে যে আমরা ফিজিক্যাল অ্যাটাচড হলে আমার মারাত্মক ক্ষতি হতে পারে? আমার এসব ভাবনার মাঝে মাসফির হাতে কিছু খাবার আর মেডিসিন নিয়ে আসলো। খাবার আর মেডিসিনগুলো টি টেবিলের উপর রেখে আমাকে তুলে বসিয়ে বলল, তোমার একা খেতে হবে না, আমি খাইয়ে দিচ্ছি। তার কোনো প্রয়োজন নেই, আমি একাই খেতে পারবো। এত বেশি কথা বলো কেন তুমি? হ্যাঁ, বললাম না আমি খাইয়ে দিব। কিন্তু আর একটাও কথা না, এখন হা করো। আমাকে চুপ করে বসে থাকতে দেখেও ধমক দিয়ে বলল, কি হলো, হা করো বলছি। আমি চুপচাপ খেয়ে নিলাম খাবারগুলো। এরপর আমাকে মেডিসিন খাইয়ে দিয়ে মাসফি কিচেনে প্লেট রাখতে গেল। তখনই আমার ফোনে কল আসলো। ফোন হাতে নিয়ে দেখে আম্মু কল দিয়েছে। কোথায় যাব এখন আমরা? তোমাদের বাসায়, নাও চলো। আমি আস্তে করে উঠে মাসফির পেছন পেছন ফার্ম হাউস থেকে বেরিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালাম। মাসফি গাড়ির গেট খুলে দিলে গাড়িতে বসার পরও গাড়ি ঘুরিয়ে আমাদের বাসার দিকে যেতে লাগলো। মাসফিদের ফার্ম হাউস থেকে আমাদের বাসায় যেতে প্রায় 1 ঘন্টা লাগে।
আজকে আমার সাথে যা যা হলো সবটুকু আমার মাথার উপর দিয়ে গেল। কোথায় থেকে কি হলো কিচ্ছু বুঝতেছি না। মাসফির সাথে আমার প্রথম পরিচয়ের কথা ভাবতে ভাবতেই হঠাৎ গাড়ির হর্নের আওয়াজে আমি বাইরে তাকিয়ে দেখলাম বাসায় এসে পড়েছি আমরা দুজন বাসার ভেতরে গিয়ে দেখলাম আমাদের দুই পরিবারের সবাই হলরুমে বসে আছে। সবাই আমাদের দিকে কৌতূহলী চোখে তাকিয়ে আছে। মাসফির আম্মু মিসেস রায়হানা চৌধুরী মাসফির দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে মাসফি? এত তাড়াতাড়ি আমাদের সবাইকে ডাকার মানে কি? সব বলবো মা, তার আগে বলো এখানে সবাই উপস্থিত আছে তো? হ্যাঁ, এখানে সবাই উপস্থিত আছে। এবার বল কি বলার জন্য আমাদের সবাইকে এখানে ডেকেছিস? আমি আর মেহেক আজকে বিয়ে করেছি কাজী অফিসে গিয়ে। মাসফির কথায় সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। সবার রিয়াকশনগুলো এমন যেন কোনো অদ্ভুত কথা শুনেছে। একজনের চোখ সুপারির মতো বড় হয়ে গিয়েছে। এটা দেখে আমি মনে মনে হাসলাম একটু পর সবাই অবাকের রেশ কাটিয়ে আমাকে আর মাসফিকে একের পর এক প্রশ্ন করতে লাগলো। আমি কোনো কিছু না বলে চুপ করে আছি। মাসফি সবাইকে বসতে বলে আমাকে নিয়ে সোফায় বসলো। তারপর শান্ত সুরে বলল, দেখো আমি জানি তোমরা সবাই অবাক হয়েছ, আর এটাই স্বাভাবিক, কিন্তু মেহেক তো আমার ফিয়ন্সে, আর তাই আজ আমি ওকে বিয়ে করেছি। বিয়ে করার কারণটা কেউ জানতে চাইবে না প্লিজ, কারণ এটা আমি বা মেহেক কেউ বলতে পারবো না। এইটুকু বলেই মাসফি আমার দিকে তাকালো। আমি শুধু দাঁতে দাঁত চেপে মাসফির প্রত্যেকটা কথা শুনছি। আসলে সব কিছুর জন্যই নির্দিষ্ট কিছু সময় এবং কারণ থাকতে হয়। আমি চাইলেই মাসফির আজ সকালের কথাটা সবাইকে জানাতে পারি, কিন্তু এটা সঠিক সময় নয়। তাই এখন আমার চুপ করে থাকা শ্রেয়। একটু পর মাসফির ছোট বোন মিহু বলে উঠল, কিন্তু ভাইয়া, তোদের হঠাৎ এই বিয়ের কারণটা তো আমাদের জানা প্রয়োজন, তাই না? মিহুর সাথে তাল মিলিয়ে আমার গুণধর ভাই তানভীরও বলল, হ্যাঁ তো, মিহু ঠিকই বলেছে। তখনই আমার বাবা গম্ভীর সুরে আমাদের দিকে তাকিয়ে বললেন, বিয়ে যখন করেই ফেলেছো, এখন আর কি করার? তবে আমি এখনো বুঝে উঠতে পারিনি, যেখানে আমরা সবাই রাজি তোমাদের বিয়েতে, তখন এই সিদ্ধান্ত কেন নিয়েছো? মাসফি সবার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে আমার হাত শক্ত করে ধরে বলল, বললাম তো এই কথাটা কেউ আমাদের জিজ্ঞেস করবে না প্লিজ আঙ্কেল। এতক্ষণ ধরে নীরব দর্শকদের ভূমিকা পালন করা মিস্টার আরহাম চৌধুরী অর্থাৎ মাসফির বাবা মুখ খুললেন। আচ্ছা মানলাম এটা আমাদের তোমরা বলবে না, কিন্তু এখন তোমরা কি চাও সেটা বলো। বাবা, আমি চাই আগামী 1 মাসের মধ্যেই মেহেককে আনুষ্ঠানিকভাবে আমার বউ হিসেবে গ্রহণ করতে। আমার আম্মু এবার আমার দিকে তাকিয়ে বলল, বিয়ে তো ইতিমধ্যে করেই ফেলেছো তোমরা, এখন আনুষ্ঠানিকভাবে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দেওয়াই আমাদের জন্য ভালো হবে। কিন্তু কিন্তু কি মালিহা? মাসফির মায়ের কথায় আম্মু আবারও বলল, আমাদের বড় মেয়ে আর তার একমাত্র মেয়ে ইমিরা ইরজা এখনো সিঙ্গাপুরে। ওদেরকে আসতে বলো এখন। হ্যাঁ, কিন্তু এখন ওরা কিভাবে আসবে? লকডাউন তো, আর এখন বড় করে অনুষ্ঠানই বা কি করে করব? আম্মুর কথায় এবার সবাই চিন্তায় পড়ে গেল, কারণ সত্যিই তো এমন ধুমধাম করে বিয়ে দেওয়া রিস্কি। সবাই ভাবছে কি করা যায়। তখনই মিস্টার মাসফি চৌধুরীর ঘটে নতুন বুদ্ধির উদয় হলো। আরে তোমরা এত চিন্তা করছো কেন? আগামী 5 তারিখের পর তো লকডাউন উঠে যাবে, আর সেটা যদি নাও হয় তবুও এই বিয়েটা হবেই, সেটা যেভাবেই হোক। আচ্ছা, তোর এত তাড়া কেন বলতো? বাবা, তুমি এভাবে বলছো কেন? আমি আর মেহেক এখন আইনত স্বামী স্ত্রী, আর আমি চাই ওকে আনুষ্ঠানিকভাবে আমাদের বাসায় নিয়ে যেতে। আচ্ছা ঠিক আছে, আমরা কথা বলে দেখছি কি করা যায়। আজকের মতো এসব কথা এখানেই শেষ হোক, পরবর্তী একদিন এসব নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, সেটাই ভালো হবে। এখন সবাই খেতে চলো, ডিনারটা করে নাও। কিন্তু তানজিম, আমাদের তো এখন যেতে হবে। মাসফির বাবা কথায় আব্বু বলল, তোরা খেয়ে তারপর যাবি, কিন্তু আমি আর কিছু শুনতে চাই না। আরহাম, এখন সবাই ডাইনিং এ চলো। এরপর সবাই ডাইনিং এ চলে গেল, আর আমি রুমে চলে আসলাম ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় মাসফিকে বসে থাকতে দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেল। আমি বিছানার উপর টাওয়ালটা ছুঁড়ে মেরে ওর দিকে তাকিয়ে বললাম, কি সমস্যা? তুমি এখন এখানে কেন? যাও খেতে যাও। হ্যাঁ যাব,
তার আগে শোনো, আগামীকাল সকাল 9টার মধ্যে রেডি হয়ে থাকবে। আমি ব্রুকুচকে বললাম, কেন? কেন আবার? টেস্ট করাতে নিয়ে যাব তাই। আমি ছোট্ট করে ওকে বলে রুম থেকে বেরিয়ে ডাইনিং এ চলে আসলাম। কিছুক্ষণ পর মাসফি ও ফ্রেশ হয়ে এসে আমার পাশের চেয়ারে বসে পড়লো। সবাই টুকটাক কথা বলতে বলতে খাবার খাওয়া শেষ করে কিছুক্ষণ বসে থেকে মাসফিরা চলে গেল। আজ মাসফিদের বাসা থেকে মাসফির বাবা, মা, ছোট বোন আর চাচাতো ভাই সিয়াম এসেছিল। সিয়াম আজ একটা কথাও বলেনি কারোর সাথে। এতটা সময় একদম চুপ করেছিল, কিন্তু চলে যাওয়ার আগে আমার দিকে কেমন একটা চাহনি নিয়ে তাকিয়েছিল। তারপর কোনো কিছু না বলেই হন হন করে বাসা থেকে বের হয়ে গেল। আমিও একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আম্মু আমার কাছে এসে বসলো। কিছু বলবা আম্মু? তোদের এই হঠাৎ বিয়ের কারণটা কি? এখন এই কথাটা জিজ্ঞেস করো না প্লিজ। মাসফি তো বলেই দিয়েছে যে এটা আমরা এখন কাউকে বলতে পারবো না। কি হয়েছে মেহের? তুই তো কখনো আমাদের কাছে কিছু গোপন করিস না, তাহলে আজ কি হলো? আমি আম্মুর গলা জড়িয়ে ধরে বললাম, আমি তোমার কাছে কোনো কিছুই গোপন করতে পারি না আম্মু, এটা তো তুমি খুব ভালো করেই জানো। কিন্তু প্লিজ আজকের মতো মাফ করে দাও, কারণ আমি চাইলেও তোমাকে কিচ্ছু বলতে পারবো না। এখন তুমি যাও তো, অনেক ক্লান্ত লাগছে, ঘুমাবো আমি। আম্মু আমার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু খেয়ে বলল, আমি জানি আমার সন্তানেরা খারাপ কিছু করতেই পারে না, আর আমার মেহেক তো কখনোই এমন করবে না। তবুও যা করবি ভেবেচিন্তে করবি, ঠিক আছে? এখন তুই ঘুমিয়ে পড়, আমি লাইট অফ করে দিয়ে যাচ্ছি। এইটুকু বলে আম্মু লাইট অফ করে দরজা বন্ধ করে চলে গেল। আর আমি ঘুমাতে চেয়েও, কারণ আমার চোখের সামনে মাসফির সাথে প্রথম দেখা হওয়ার সেই ঘটনাগুলো ভাসছে। সেদিন আমি 2019 সালের শেষের দিকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ট্রান্সফার হয়ে আসি সিঙ্গাপুর থেকে। তখন আমি অনার্স দ্বিতীয় বর্ষ শেষ করে তৃতীয় বর্ষে পড়ার জন্য তৈরি হচ্ছি। আমার সিঙ্গাপুর থেকে এইখানে আসার পেছনের গল্পটা না হয় অন্য কোনো একদিন বলবো। আমি স্বভাবতই বেশ চঞ্চল স্বভাবের মেয়ে। ভার্সিটিতে আসার প্রথম দিন তেমন কারোর সাথেই পরিচয় হয়নি, তবে ধীরে ধীরে আমার মিহি, সানভি, তুলি, সিয়াম, তাহা, রাজ, মাসফির সাথে বন্ধুত্ব হয়। ওদের বন্ধু মহলের একজন অন্যতম সদস্য হয়ে উঠি আমি। দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল। আমার সবচেয়ে বেশি মিল ছিল মিহি আর সিয়ামের সাথে। আমার সিয়ামকে বেশ ভালো লাগতো, তবে সেটা বন্ধু হিসাবে। সিয়ামকে তুলি যে পছন্দ করে এটা আমি শুরুর থেকে জানতাম, কিন্তু সিয়াম ছিল একদম অন্যরকম। মেয়েদের সাথে তেমন কথা বলতো না। আমি নিজেই প্রথম ওর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেই। আর মাসফি ছিল সিয়ামের পুরো বিপরীত। মেয়েদের সাথে ওরে ফ্লার্ট করা নিয়ে আমরা সবাই ওকে অনেক কথা শোনাতাম, কিন্তু আমাদের কথাগুলো মনে হয় ওর কর্ণগোচর হতো না। যাই হোক, সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু একটা দুর্ঘটনা ঘটে 2020 সালের নভেম্বরে। সেদিন আমরা সব বন্ধুরা মিলে ফার্ম হাউসে যাই পার্টি করার জন্য। আর দুর্ভাগ্যজনক হলেও মাসফি আর সিয়াম আমাকে একই দিনে প্রপোজ করে। ব্যাপারটাতে আমি পুরো থমকে গিয়েছিলাম। সিয়াম আমাকে আড়ালে গিয়ে প্রপোজ করেছিল বিধায় ওর কথা কেউ জানতো না, কিন্তু মাসফি আমাকে সবার সামনে প্রপোজ করে। আমাকে সেদিন সবাই মাসফিকে হ্যাঁ বলতে বলে। আফটার অল মাসফি ভার্সিটির ক্রাশ বলে কথা, তবে সিয়াম ছিল ভার্সিটির টপার। মাসফি পড়ালেখার প্রতি বেশ উদাসীন। আমি সেদিন সিয়াম আর মাসফিকে কিছু না বলেই বাসায় চলে আসি। এরপর আমি দুজনের থেকেই ভাবার জন্য সময় চাই, আর তারপর 2021 সালের ফেব্রুয়ারিতে আমি মাসফিকে হ্যাঁ বলি। সব দিক থেকে সিয়াম এগিয়ে থাকলেও আমার মাসফিকেই ভালো লেগে যায়। তারপর থেকেই সিয়ামের সাথে আমার বন্ধুত্বে ফাটল ধরতে থাকে। এত সব কিছুর পর গত জুলাইয়ে আমার মাসফির সাথে এঙ্গেজমেন্ট হয়। আর তারপর সেদিন আমি মাসফিদের অফিসের লিফটে যা দেখি তা তো সবারই জানা। আমি চাইলেও আর মাসফির থেকে দূরে যেতে পারবো না, কারণ দিন শেষে আমি মাসফিকেই ভালোবাসি। ফোনের রিংটোনে আমি বাস্তবে ফিরে আসি। আপু কল দিয়েছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ। কি ব্যাপার মেহের, এই হঠাৎ করে বিয়ে করা মানে কি? আপু প্লিজ এখন আমাকে এইসব বলার জন্য ফোর্স করো না। তুমি তো জানো আমি কোনো কিছুই অযথাই করি না। আচ্ছা ঠিক আছে। আমার ইজরা মামুনিটা কেমন আছে? ও তো ভালোই আছে, এখন ঘুমাচ্ছে, আর আমি অফিসের কিছু কাজ করছি। আচ্ছা আপু, তুমি আর ইজরা বাংলাদেশে কবে আসবে? আসতে তো আমিও চাই মেহের, কিন্তু আপু প্লিজ কেঁদো না, তোমার চোখের এক ফোঁটা পানিও যে আমাকে কাঁদায়। পাগলি মেয়ে, তুই খাচ্ছিস কেন?
যা হয়েছে তা তো আর ফিরে আসবে না। তুমি তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসো প্লিজ। আচ্ছা, আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশে ফেরার জন্য কি করা যায়। আপু আমি এখন ঘুমাবো, পরে কথা বলবো, ওকে? তুই ঘুমিয়ে পড়, আমিও কাজ শেষ করে একটু পরে ঘুমাবো। গুড নাইট। গুড নাইট আমার সোনা বনুটা। আপুর সাথে কথা বলা শেষ করে আমি ঘুমিয়ে পড়ি। সকালে ফোনের রিংটোনে ঘুম ভাঙে আমার। মাসফি ফোন দিয়েছে। আমার মুখে আবারও বিরক্তির আভা ফুটে উঠল। হ্যালো। গুড মর্নিং জান। সকালবেলা তুমি আমাকে এই জন্য ফোন দিয়েছো? আচ্ছা শোনো, এখন 9টা বাজে, তুমি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আর হ্যাঁ ব্রেকফাস্ট করে নাও। আমি 10টার মধ্যে আসছি। ওকে। বাই বাই। আল্লাহ হাফেজ। এইটুকু বলেই আমি ফোন রেখে ওয়াশরুমে চলে গেলাম। একটু পর একটা অফ হোয়াইট রঙের লং ড্রেস পরে বেরিয়ে আসলাম আমি। তারপর মাথায় হিজাব বেঁধে চোখে হালকা কাজল দিয়ে নিচে চলে গেলাম ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট টেবিলে আম্মু আমাকে জিজ্ঞেস করলো, কোথায় যাবি তুই? মাসফির সাথে একটু বের হব আম্মু। এত সকালে কেন? এমনিতে একটু কাজ আছে। আমি এখন কাউকে ডক্টরের কথা বলবো না। এমনিতেই কালকের ঘটনা নিয়ে সবাই একটু রেগে আছে, তার উপর আবার এই কথা বলে চিন্তা বাড়াতে চাই না। তার থেকে ভালো আমি আর মাসফি গিয়ে ব্যাপারটা সলভ করে আসি। খাওয়া শেষে আমি উঠে উপরে যেতেই মাসফির আগমন। আমার দিকে তাকিয়ে বলল, চলো। আমিও কোনো কথা বলে চুপচাপ ওর সাথে বের হয়ে আসলাম। গাড়িতে বসে আমি বা মাসফি কেউ কোনো কথা বলিনি। হসপিটালে আসার পর টেস্ট করার জন্য স্যাম্পল দিয়ে মাসফি আমাকে নিয়ে একটা ক্যাফেতে গেল। আমি কোনো কথাই বলিনি এখনো। মাসফি হঠাৎই আমার হাতের উপরে হাত রেখে কিছুক্ষণ চুপ করে রইল। দেখো মেহেক, আমি জানি তুমি আমার উপরে রেগে আছো, আর সেটা স্বাভাবিক, কিন্তু আমার কথাটা একবার শোনো। গতকালকে। এইটুকু বলার পর আর কিছু বলতে পারলো না ও, কারণ ওর ফোনে কল এসেছে। এটা কার নাম্বার? চিনি না তো। মাসফি কলটা রিসিভ করতেই ওপাশে কিছু তো আমি শুনতে পেলাম না, কিন্তু মাসফির চেহারার রং পাল্টে গেল। পুরো মুখে ছেয়ে গেল রাগের আভা। আচমকায় ওর এমন রাগের কারণ আমি চিহ্নিত করতে পারলাম না। ও কোনো কিছু না বলেই আমাকে ক্যাফেতে রেখে কোথায় জানি চলে গেল, আর আমি নীরব দর্শকের মতো ওর কাণ্ডগুলো দেখতে লাগলাম। প্রায় 30 মিনিট পর ও ফিরে এলো, আর তারপর আমাকে নিয়ে আবার হসপিটালে চলে আসলো। হসপিটালে এসে টেস্টের রিপোর্ট নিয়ে আমরা রিদি আপুর কাছে চলে আসলাম। অনেকক্ষণ যাবৎ রিপোর্টগুলো পর্যবেক্ষণ করার পর রিদি আপু যা বলল তাতে করে আমার আর মাসফির চোখগুলো যেন কোটর থেকে বেরিয়ে আসবে এমন অবস্থা। মেহেকের পিরিয়ড জনিত কিছু প্রবলেম হচ্ছে, যার জন্য তলপেটে চাপ পড়লে ওর সমস্যা হতে পারে। এমন তো অবস্থায় কোনোভাবেই মেহেকের সাথে ফিজিক্যালি ইনভলভ হতে পারবে না তুমি মাসফি। যদি হও তাহলে মেহেকের অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। ডক্টর রিদির কথায় আমি চুপ করে রইলাম, কারণ এখন আমি বলার মতো কিছু পাচ্ছি না। কিন্তু মাসফির চেহারায় আমি গাম্ভীর্যতা দেখতে পেলাম, পাশাপাশি ওর মনে যে আমাকে নিয়ে ভয় কাজ করছে তাও টের পেলাম। আমার ভাবনার মাঝেই মাসফি হৃদে আপুর দিকে প্রশ্ন ছুড়ে দিল, আপু এক্ষেত্রে মেহেকের ভালো হতে কতদিন লাগতে পারে? আর ওর কোনো বড় ক্ষতি হবে না তো? না, কোনো ক্ষতি হবে না যদি মেহেক আর তুমি আমার কথা মেনে চলো। আর রেগুলার মেডিসিন নিলে 3-4 মাসের মধ্যে মেহেক পুরোপুরি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। 3-4 মাস? এর আগে ভালো হওয়া কি কোনোভাবেই সম্ভব নয়? না, কারণ এই দীর্ঘদিনের একটা প্রসেস, তাড়াহুড়ো করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে, আর এটার জন্য অপারেশন করাও সম্ভব নয়। তাই আমি যা বলি শোনো, মেয়েকে রেগুলার মেডিসিন গুলো খেতে হবে, আর পুরোপুরি সুস্থ না হওয়া অব্দি ফিজিক্যালি ইনভলভ হতে পারবে না তোমরা। ওকে আপু, মেহেকের যেন কিছু না হয় তার সম্পূর্ণ দায়িত্ব আমার। মাসফির কথা শুনে আমি মুচকি হাসলাম, কিন্তু সেটা মাসফির আড়ালে। মাসফি যে এত কেয়ারিং তা আজকে জানলাম। তারপর আপুর সাথে আরো কিছুক্ষণ কথা বলে মেডিসিন কেনার জন্য আমরা প্রথম ফ্লোরে চলে আসলাম। মেডিসিন কিনে নিয়ে মাসফি আমার হাতে দিয়ে বলল, নিয়মিত নিজের যত্ন নিবে, আর আমি তো আছি, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে আল্লাহর রহমতে। এখন চলো তোমাকে বাসায় দিয়ে আসি। এটা বলেই মাসফি আমার কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। আমিও ওর কথায় মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি দিয়ে গাড়িতে উঠে বসলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছে। মাসফি আমাকে নামিয়ে দিয়ে হালকা হেসে বায় বলল। আমিও কোনো কিছু না বলে শুধু একটু হাসার চেষ্টা করে বাসার ভেতরে চলে আসলাম। আমার হাতের মেডিসিন আর রিপোর্টটা ব্যাগে ঢুকিয়ে আমি রুমে চলে আসলাম। অনেক ক্লান্ত লাগছে আজ, তাই আগে ফ্রেশ হয়ে নিলাম, তারপর চিৎপটাং হয়ে শুয়ে পড়লাম বিছানায়। সারাদিন ক্লান্ত থাকায় ছোঁয়ার কিছুক্ষণের মধ্যেই ঘুম পড়ে আমার চোখে এসে ভর করলো। রাত প্রায় 9টার দিকে মাথায় কারো হাত বোলানিতে আমার ঘুম ভেঙে গেল। পাশে তাকিয়ে দেখি
আব্বু আমার মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে দিচ্ছে। আমি কিছু না বলে হেসে আব্বুকে জড়িয়ে ধরলাম। তুমি কখন এসেছো আব্বু? এই তো একটু আগেই মামুনি। তো আমাকে ডাকলেন না কেন? তুমি ঘুমাচ্ছিলে তাই আর জাগাইনি। ও আচ্ছা। এখন উঠে পড়ো তো মামুনি, ডিনার করতে চলো, সবাই তোমার জন্য অপেক্ষা করছে ডাইনিং এ। আচ্ছা তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো। এটা বলেই আব্বু চলে গেল আর আমি ওয়াশরুমে গিয়ে মুখে একটু পানির ঝাপটা দিয়ে বাইরে বেরিয়ে আসলাম। তারপর সবাই মিলে একসাথে খেয়ে কিছুক্ষণ আড্ডা দিলাম। রাত 10টার পর রুমে আসতেই দেখলাম ফোনের স্ক্রিনে আলো জ্বলছে। কাছে গিয়ে ফোন হাতে নিয়ে দেখি মাসফি কল করেছে। রিসিভ করে বললাম, হ্যাঁ বলো। কি করছো? ডিনার করে আসলাম, তুমি? আমি একটু কাজ করছি। খেয়েছো? না, একটু পর খাবো। আচ্ছা তুমি তাহলে কাজ করো, আমি এখন রাখি। আরে যে জন্য ফোন দিয়েছি সেটাই তো বলিনি এখনো। বলো কি বলবে? কালকে আমাদের ফার্ম হাউসে সবাই আসবে। লকডাউনের জন্য অনেকদিন হলো সবাই মিলে আড্ডা দেই না, তাই কাল সারাদিন আমরা ফার্ম হাউসে থাকবো। তুমি একাই আসবে নাকি আমি গিয়ে নিয়ে আসবো? না না, আমি একাই যেতে পারবো, তোমার আসতে হবে না। তাহলে কালকে 10টার মধ্যে ফার্ম হাউসে চলে এসো। আসলে আমি নিয়ে আসতাম তোমাকে, কিন্তু আমার সাথে সিয়াম আর সানভিও যাবে, আর কিছু কাজও আছে তাই আর কি। সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। ঠিক আছে। মেডিসিনগুলো খেয়েছো রাতেরটা? হ্যাঁ খেয়েছি। আচ্ছা কাল কথা হবে, এখন রাখি। ওকে, গুড নাইট, হ্যাভ এ সুইট ড্রিম উইথ মি। আচ্ছা গুড নাইট। কল কেটে দিয়ে আমি ল্যাপটপ নিয়ে বসলাম কিছুক্ষণ কাজ করার জন্য। কিছুক্ষণ পর আমি ল্যাপটপ অফ করে দিয়ে শুয়ে পড়লাম। তারপর ফেসবুকিং করে রাত প্রায় 1টার দিকে ঘুমালাম। অন্যদিকে মাসফি খেয়ে এসে ল্যাপটপ অন করতে একটা নোটিফিকেশন আসলো। কে যেন ইমেল করেছে ওকে। ইমেলটা ওপেন করতেই দেখতে পেল, ডিয়ার মাসফি, আশা করি ভালো আছো। এখন তো ভালো থাকারই কথা, নতুন বিয়ে করেছো, বউটাও সুন্দরী। তার উপর তোমাকে অন্য মেয়েদের সাথে দেখেও কাউকে কিছু বলে না, চুপচাপ তোমাকে বিয়ে করে নিল। অনেক লক্ষ্মী একটা মেয়েকে বউ হিসেবে পেয়েছো। মেহেকের জায়গায় আমি হলে তোমাকে আর ওই মেয়েটাকে ওখানেই শেষ করে দিতাম, কারণ আমার কাছে বিশ্বাসঘাতক আর অন্যায়কারীদের কোনো মাফ নেই, হোক সে আমার শত্রু অথবা আমার ভালোবাসা। যাই হোক, এখন মূল কথায় আসি। যত দ্রুত সম্ভব বিয়েটা করে নাও আনুষ্ঠানিকভাবে, কারণ দেরি হয়ে গেলে হয়তো নিজের বউকে আপন করে পাওয়ার আগেই হারিয়ে ফেলবে। তোমার পাপের প্রত্যেকটা হিসাব আমার কাছে আছে। তুমি যদি আন্ডারওয়ার্ল্ডের কিং সানফ্লাওয়ার হও, তাহলে আমিও যে আন্ডারওয়ার্ল্ডের কুইন ব্ল্যাক রোজ। তোমার জন্য আমি অনেক কিছু হারিয়েছি, এবার তোমার ধ্বংস নিশ্চিত, আর তোমার বিনাশ করব আমি। এখন থেকে ঠিক 4 মাসের মধ্যে তোমাকে সর্বহারা করে দিব আমি, আর এটা আমার নিজেকে করা প্রতিজ্ঞা। আমি নিজের জীবনের বিনিময়ে হলেও নিজেকে দেওয়া প্রতিজ্ঞা রক্ষা করব। তাই মিস্টার মাসফি চৌধুরী, আজ থেকে নিজের সব কিছু হারিয়ে নিঃস্ব হওয়ার কাউন্টডাউন শুরু করে দাও। ইতি তোমার জানেমান ব্ল্যাক রোজ। ইমেইলে লেখা এই কথাগুলো পড়েই মাসফির রাগে কপালের শিরাগুলো ফুলে উঠল। চোখ লাল করে হাতের কাছে থাকা সব কিছু ঠাস ঠাস করে নিচে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যেই ভেঙে ফেলল। মাসফির রুম সাউন্ড প্রুফ হওয়ায় কাজ ভাঙার কোনো শব্দ বাইরে গেল না। মাসফি ইমেলটা চেক করে দেখল ইমেল দাতার নামও ব্ল্যাক রোজ দেওয়া। মিস ব্ল্যাক রোজ, তুমি যেই হও না কেন, আমার দুনিয়ায় এসে খুব বড় ভুল করে ফেলেছ। তোমার ধারণাও নেই যে আমি ঠিক কি কি করতে পারি। তুমি আমার ধ্বংস দেখতে গিয়ে নিজেই না ধ্বংস হয়ে যাও। হা হা হা। বলেই হা হা করে হেসে উঠল মাসফি। হঠাৎ করেই আমি আর ওর বিয়ের কথা মনে করে মাসফি আটকে উঠল, কারণ ওর দুর্বলতা এখন শুধু আমি। মেহেককে যে ও অনেক বেশি ভালোবেসে ফেলেছে, ওর জন্য আমার কিছু হয়ে গেলে মাসফি নিজেকে কখনোই মাফ করতে পারবে না। তাই এখন থেকে আমাকে চোখে চোখে রাখতে হবে ভাবছে। এক মুহূর্তের জন্য ওকে চোখের আড়াল করা যাবে না। আর তাছাড়া মাসফির আন্ডারওয়ার্ল্ডের সাথে যুক্ত থাকা এবং সেখানকার কিং হওয়ার কথা ওর অ্যাসিস্ট্যান্ট আহিল আর আন্ডারওয়ার্ল্ডের লোকেরা ছাড়া কেউ জানে না। তাই এই কথা আর কাউকে জানানো যাবেও না। সবার আগে এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। তাই মাসফি ভাবছে, কে এই ব্ল্যাক রোজ, যার এত সাহস যে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়াদের সাথে লাগতে আসে? এখানে তো সবাই ছেলে, তাহলে এই মেয়েটা আসলো কোথা থেকে? আর ওর সাথেই বা মেয়েটার কিসের শত্রুতা? এসব ভাবতে ভাবতেই মাসফির সারা রাত আর ঘুম হলো না।
পুরো একটা নির্ঘুম রাত কাটিয়ে ভোরের দিকে দু চোখের পাতা এক করে ঘুমের রাজ্যে পাড়ি জমালো মাসফি। হঠাৎ তাহার কথায় কল্পনা থেকে বাহিরে বেরিয়ে আসলাম আমি। এতক্ষণ ধরে আমি সিয়ামের কথা ভাবছিলাম। প্রতিনিয়ত ওকে কষ্ট দেওয়ার যন্ত্রণা আমাকে ভালো থাকতে দিচ্ছে না। ও শুকনো মুখ, লাল লাল চোখ, নিজের যত্ন না নেওয়া আমি আর মানতে পারছি না। ভালো তো আমি সিয়ামকেও বাসি, কিন্তু সেটা বেস্ট ফ্রেন্ড হিসাবে। আমি এতক্ষণ ধরে ভাবছিলাম হয়তো সিয়াম আমাকে একা পেলে এই কথাগুলোই বলবে, কিন্তু না, ও আমার সমস্ত ভুল ধারণা ভেঙে দিয়ে খুব স্বাভাবিকভাবেই মুখে এক চিলটে হাসি নিয়ে বলল, কনগ্রাচুলেশনস। আমি শুধু অবাক হয়ে ওকে দেখছি আর ভাবছি, একটা ছেলে কতটা ভালো হলে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখেও এমন হাসি মুখে থাকতে পারে। আর সেই ছেলেটা তো অন্য কেউ না, বরং ওরই আপন চাচাতো ভাই। সিয়াম আমাকে আর মাসফিকে করেই বাগানের অন্য একটা দিকে চলে গেল। আমিও সবার মাঝে থেকে উঠে একটা কল করার বাহানা নিয়ে সিয়ামের কাছে চলে এলাম। ও উদাসীন দৃষ্টিতে আকাশের পানে চেয়ে আছে। আমি পর গাছে গিয়ে দাঁড়ালাম। সিয়াম ও একবার আমার দিকে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, বলো। আমাকে কি মাফ করা যায় না? মাপ? তোমাকে আমি কেন মাপ করব? তুমি তো কোনো ভুল করনি। তুমি ঠিকই বলেছ, আমি কোনো ভুল করিনি, বরং অন্যায় করেছি। না মেঘ, তুমি কিচ্ছু করনি, আর যেটা করেছো সেটা হয়তো ঠিকই করেছো। তুমি এত স্বাভাবিক কিভাবে আছো? অস্বাভাবিকই বা থাকবো কেন? সিয়াম, তুমি আমাকে ভালোবাসো, অথচ আজ আমি তোমারই ভাইয়ের বউ। তোমার কি একটু কষ্ট হচ্ছে না? খারাপ লাগছে না? হঠাৎ সিয়াম আমার কাছে এসে চোখের দিকে তাকিয়ে বলা শুরু করলো, ভালোবাসা কাকে বলে জানো? ভালোবাসা তাকেই বলে যেটা নিঃস্বার্থ হয়, যেখানে কোনো লাভ ক্ষতির হিসেব করা যায় না। ভালোবাসা সেটা নয় যেখানে কোনো না কোনো স্বার্থ জড়িয়ে থাকে। ভালোবাসার সংজ্ঞাটা আমার কাছে এমনই, যেখানে স্বার্থহীনভাবে কাউকে ভালোবেসে তার ভালো থাকাটা নিশ্চিত করা যায়। আমি তোমাকে ভালোবাসি, তার মানে এটা নয় যে তোমাকে আমার কাছে পেতে হবে। দুজন দুজনকে ভালোবেসে একসাথে থাকতে পারলেই সেই ভালোবাসা পূর্ণতা পাবে, আর ভালোবেসে বিচ্ছেদ হয়ে গেলে সেই ভালোবাসা পূর্ণতা পাবে না এমনটা কিন্তু নয়। ভালোবাসা প্রিয় মানুষটিকে আগলে রাখতে শেখায়, প্রিয় মানুষের মুখের হাসি, তার আনন্দ, ভালো থাকা এসব নিশ্চিত করতে শেখায়। আমি তোমাকে ভালোবাসি বলেই যে তোমাকে আমার পেতে হবে এমনটা না। বিধির বিধানে যদি তুমি আমার ভাগ্যেই না থাকো, তাহলে নিজেকে কষ্ট দিয়ে তিলে তিলে শেষ করেও কিচ্ছু হবে না। বরং যেটা হবে তা হলো আমরা কেউ ভালো থাকবো না। আমার শেষ হয়ে যাওয়ার পেছনের গল্পটা কেউ জানলে তোমার দিকে আঙ্গুল তুলবে, তুমিও প্রতিনিয়ত অপরাধ বোধে শেষ হয়ে যাবে। এটা তো ভালোবাসা নয়, ভালোবাসা তো আমাদেরকে ভালো থাকতে শেখায়। হয়তো তুমি আমার সাথে ভালো থাকবে না, সেই জন্যই মাসফিকে বেছে নিয়েছো। এতে তোমার কোনো দোষ নেই, কারণ জোর করে ভালোবাসা যায় না। সর্বোপরি নিজের ভালোবাসার মানুষটা ভালো থাকলেই আমার ভালোবাসা সার্থক হবে, আর তাই আমিও ভালো আছি। আমি বাকরুদ্ধ হয়ে অবিশ্বাস্য চোখে সিয়ামের দিকে তাকিয়ে আছি। তোমার ভালোবাসার ব্যাখ্যার কাছে আমার কথাগুলো নিতান্তই তুচ্ছ। সত্যি সিয়াম, তোমাকে যে নিজের করে পাবে সে আসলে অনেক বেশি ভাগ্যবতী। হয়তো সেই ভাগ্যবতী আমি নিজেই হতে পারতাম, কিন্তু আমার কাছেও যে ভালোবাসার একটা ব্যাখ্যা আছে, আর সেই ব্যাখ্যার কাছে হেরে গিয়েই আজ আমি মাসফির বউ, মাসফির স্ত্রী। তোমার ব্যাখ্যাটা শুনতে চাই আমি, বলবে কি আমায়? আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে আকাশের দিকে তাকিয়ে বললাম, অবশ্যই জানতে পারবে, তবে সেটা এখন না, সঠিক সময় সবটা জানতে পারবে। আজ না হয় সেই সব কথা তোলা থাক মনের সিন্ধুকে। সঠিক সময়ে সেই সিন্ধুকের চাবি দিয়ে সিন্ধুক খুলে আমার ভালোবাসার ব্যাখ্যা সবাইকে জানাবো। আমার কথায় সিয়াম হাসলো, তারপর বলল, তোমার কথার প্রেমে আগেও পড়েছি, আজ আবার নতুন করে নতুন ভাবে প্রেমে পড়লাম। আমি কিছু না বলে শুধু হাসলাম। এই ছেলেটাকে ভালো রাখতে হলে, আর আমি জানি সেটা একমাত্র তুলিই পারবে, আমাকে এদের দুজনকে যেইভাবেই হোক এক করতেই হবে। এরপর তুলি এসে আমাদের দুজনকে একসাথে দেখে আলতো হেসে কাছে এসে বলল, কিরে তোরা এখানে কি করছিস? চল ওইদিকে চল, সেই সকালে এসেছি আমরা, এখন কিছু খেয়ে নি, তারপর মেয়েরা মিলে রান্না করব আর ছেলেরা ডেকোরেশন করবে, আজ একটা পিকনিক হয়ে যাক। আমি উৎফুল্ল হয়ে, হ্যাঁ চল চল, খুব মজা হবে আজকে। এটা বলেই আমি তুলি আর সিয়ামের হাত ধরে সমান পর দিকে এগোতে লাগলাম।
সবার কাছে গিয়ে আমি হঠাৎই খেয়াল করলাম সিয়াম আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ওর হাত ধরে আছি এটা বুঝতে পেরে চট করে হাত ছেড়ে দিলাম। সিয়াম মুচকি হেসে অন্যদিকে গিয়ে বসে পড়লো। আমিও আর কিছু না বলে তুলির সাথে বসে পড়লাম। মেঘ, তোমার